স্বতঃস্ফূর্ত জনরোষ এই শব্দটা হচ্ছে একটা ক্লিশে, যেভাবে ব্যবহার করতে চাই। আজকের যে জনরোষের কথা সমীরবাবু প্রথম বলছিলেন, আসলে এই জনরোষটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বাভাবিক পরিণতি হতো। কারণ এই ত্রাণ নিয়ে যে অব্যবস্থা গত 48 ঘন্টা ধরে আমরা দেখছি, তাতে হচ্ছে যে তৃণমূলের কোনো নেতা, বিধায়ক, মন্ত্রী, সাংসদরা যান যদি, তাহলে হচ্ছে যে হই হই করে তাদেরই হচ্ছে যে এই মানুষের কি বলবো যে ক্ষোভের সম্মুখেও পড়তে হতো। ঠিক আমি বলছি সমীরদা এবং আপনি দুজনেই বলছেন মানুষের ক্ষোভ ত্রাণ নিয়ে থাকে, বহু ক্ষেত্রে থাকে, কিন্তু আমি বলছি সেই মানুষ, সাধারণ মানুষ পাথর নিয়ে একজন জনপ্রতিনিধির মাথা ফাটাতে পারেন না। আমি তো বলছি যে কোনোভাবেই পারেন না। যে গণতন্ত্রে যদি থাকে, পার্লামেন্টারি ডেমোক্রেসিতে কেন বিরোধীরা প্রতিবাদ জানাতে পারবেন না, কেন বিরোধীরা মানুষের পাশে যেতে পারবেন না? সে বিরোধী বিজেপি হোক, সে বিরোধী সিপিএম হোক, অন্য কেউ হোক, আমার প্রশ্ন সেটা না। প্রশ্নটা হচ্ছে যে মোর ইম্পর্টেন্ট যে আসলে এই যে পলিটিক্স অফ ইনটলারেন্স, এটাকে যদি আপনি বারবার হাওয়া দিতে থাকেন, তাহলে আসলে যে কোনো সময় স্বতঃস্ফূর্ত জনরোষের তত্ত্বটাকে সামনে নিয়ে আসা হয়। যেমনভাবে বিরোধী শূন্য রাজনীতির তত্ত্বটা এ রাজ্যে এসেছিল, অত্যন্ত মারাত্মক একটি তত্ত্ব, এবং তার ফলে দাঁড়িয়ে যে বিরোধী কোথাও আমি দেখতে চাই না, ত্রাণ শিবির থেকে শুরু করে একেবারে প্রতিবাদের মঞ্চ পর্যন্ত। ফলে সেইভাবে আপনার কর্মী বাহিনী তৈরি হচ্ছে। তা নাহলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তো আমি কালকেরও দেখলাম, তিনি বললেন যারা বিক্ষোভ দেখাচ্ছিল তাদের গায়ে কি প্ল্যাকার্ড ছিল? আমি বলছি 21st সেঞ্চুরিতে যদি বিক্ষোভ কেউ দেখাতে যায় এবং বিরোধী পক্ষকে হেনস্থা করতে যায়, সে কি প্ল্যাকার্ড নিয়ে যাবে? আমি বলছি যে এই জিনিসও তো আমরা দেখেছি, এরকম বোকা বোকা কতগুলো যুক্তি। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে সেই একই জিনিস যখন আপনি আজকে সন্ধ্যেবেলায় ত্রিপুরায় দেখাচ্ছেন, আমি ত্রিপুরায় আজ না, ত্রিপুরায় হচ্ছে যে যবে থেকে বামেরা নেই, সেখানে বামেরা যে পরিমাণ হেনস্থা হয়েছে, ওই যে তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব, যিনি এখন এ রাজ্যে বিজেপির পর্যবেক্ষক, ফলে সেখানে 34% বিরোধী শূন্য এ রাজ্যের পঞ্চায়েত আমরা দেখেছিলাম। 95% বিরোধী শূন্য পঞ্চায়েত ওই রাজ্যে দেখিয়েছিলেন বিপ্লব বাবু, এবং তার সাথে দেখিয়েছিলেন গণতন্ত্র কাকে বলে। ফলে আজকের আমি আবারও বলছি যে সেই পরিণতি সবাইকে দেখতে হচ্ছে। প্রশ্নটা হচ্ছে আত্মসমীক্ষার। সুমন, আমি বলছি যে সরকার, সেটা ত্রিপুরাই হোক, বিজেপিতে আমাদের পশ্চিমবঙ্গেই হোক, তারা যদি এই আত্মসমীক্ষার পথ থেকে বিচ্যুত হয়, তাহলে কিন্তু অত্যন্ত মারাত্মক যুক্তিগুলো আসে যে কলকাতা উত্তরপ্রদেশের জলে এবং ডিভিসির জলে বা ঝাড়খণ্ডের জলে ডুবে যায়। আত্মসমীক্ষার যদি আমি বলো যে থাকে, ইনঅ্যাডিকুয়েসি থাকে, এবং একইভাবে যে ভুটানের জলে, আসামের জলে হচ্ছে উত্তরবঙ্গ ভেসে যেতে পারে, এই তত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আমি বলছি সবসময় যে শাসক যদি নিজেকে আড়াল করতে চায় এই ধরনের একটা কনস্পিরেসি থিওরির মধ্যে দিয়ে যে কোথাও জনরোষ হয়েছে, আমাদের কিছু করার ছিল না। অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন সুমন, এখানে ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য রোল অফ পুলিশ প্রশাসন? আমি বলছি পুলিশ প্রশাসন, একটা ঘটনা যখন ঘটছে, ঘটনা যখন ঘটে গেছে, এই দুটোর পরে আমি দেখলাম যে এমন নির্লিপ্ত যে ভাবটা এমন কিছুই হয়নি। যে গতকাল গেছিল, আজকেরও দেখলাম মুখ্যমন্ত্রী বলেছেন সাংসদের কানে কোথাও একটু আঘাত লেগেছে, এইটুকু। আমি বলছি এটা অত্যন্ত মারাত্মক প্রবণতা। কিন্তু আমাদের হচ্ছে যে তরুণ যেভাবে বলে গেলেন যে প্রত্যেকটি ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে বলেই যে পশ্চিমবঙ্গের প্রতিক্রিয়া তারা ত্রিপুরায় দেখাচ্ছেন, এও অত্যন্ত মারাত্মক প্রবণতা। এই প্রবণতা উত্তরপ্রদেশেও আমরা দেখেছি। এনআইএ তদন্ত এখানে যখন হয়, হাতরাস আমরা দেখিনি, কখনো আসেনি সেই প্রশ্নগুলো। ফলে এবার এটা যদি সাবজেক্টিভ হয় সবসময়, অর্থাৎ যেখানে বিজেপি শাসক সেখানে তার মতো করে সে এই যুক্তিগুলো দেবে, আর তৃণমূল হচ্ছে তাকে কাউন্টার করবে। কিন্তু এতৎসত্ত্বেও যেটা আমাকে আরও বিস্মিত করে সুমন, যে প্রত্যেকটা ভোট আসলে যেভাবে যাওয়া আসাটা চলে না, যে এক দল থেকে আর এক দলে, অর্থাৎ যে বিজেপি আক্রান্ত হয় তৃণমূলের হাতে, তাদের প্রায় 150 জন ক্যান্ডিডেট হয় একটা বিধানসভা ইলেকশনে, পরে হচ্ছে যে বিজেপিতে গিয়ে। আমি বলছি এই যাওয়া আসার ওয়াশিং বলছেন দাঁড়াচ্ছেন, যিনি আক্রান্ত হচ্ছেন তিনি পরের বার যাতে আক্রমণ করতে পারেন সেই জন্য দল বদল করেন। কিন্তু পাশাপাশি আরেকটা কথা আমি পরে ব্যাখ্যা করব, সেটা হচ্ছে পুলিশ একটা রঙই চেনে, সেটা হচ্ছে শাসকের রং, পশ্চিমবঙ্গ হোক কিংবা ত্রিপুরা। অনেকগুলো কথা বলেন, গণতন্ত্র নিয়ে কথা বলছেন। দেখো, কমিউনিজম আর গণতন্ত্রের মধ্যে কি সম্পর্ক আছে আমি জানি না। ওনারা তো বিশ্ব নাগরিক, তো ভারতের বাইরে অনেক দেশে ওনারা আছেন কমিউনিস্ট। তো এখানে ভারতের দাদা শুনুন না, ভদ্রলোক মানে প্রফেসর মানুষ, শুনুন না। তো গণতান্ত্রিক কমিউনিস্ট কান্ট্রি ঠিক কোথায় আছে আমাকে দেখিয়ে দিক। সেকেন্ড হচ্ছে ওনারা এত বড় বড় কথা বলছেন, ওনাদের বর্তমান জোট কি কংগ্রেস? আচ্ছা, কংগ্রেসের কতজন কর্মী এই বামপন্থীদের হাতে খুন হয়েছিল, তখন গণতন্ত্র কথা ছিল? থার্ড পয়েন্ট, দাদারা এতগুলো কথা বলে যাচ্ছেন, আমি জাস্ট মনে করিয়ে দিই, যাওয়া আসা। আচ্ছা, যাওয়া আসা তো ছাড়ো, যে কংগ্রেসের বিরুদ্ধে এত অভিযোগ তাদের কোলে চেপে বসে আছেন, আবার ন্যাশনালে আবার ইন্ডি জোট করে বসে। আমি আবার বলছি, ত্রিপুরায় যেটা হয়েছে
জনরোষ নিউটনস ল, ত্রিপুরায় যেটা হয়েছে, জনরোষ প্রত্যেকটি ক্রিয়া, কথা বলে দিচ্ছি প্রত্যেকটি ক্রিয়া, বিপরীত প্রতিক্রিয়া মারবে ততটাই যতটা সহ্য করার ক্ষমতা আছে। আমি তো বলছি, কিন্তু আমি আরেকটা তত্ত্ব কালকের একাধিক নেতাকে বলতে শুনলাম যে আমি সমিতা যাব, খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে তারাই নাকি মার খেয়েছেন যারা নন আরএসএস। আমি বলছি বামপন্থীদের এই ভাগটাও কিন্তু প্রবল বিতর্কের সৃষ্টি করবে। আমি বলছি তার মানে যারা আরএসএস থেকে বিজেপি করছেন না তারা মার খেলছেন। এই ভাগ বিভাজনটা বামপন্থীরা পেলেন কোথায় এটা জানার আমার কৌতূহল। তরুণ জ্যোতি, 1 মিনিট। তরুণ জ্যোতি আমি যতদূর জানি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করেন, তাই তো? গণতন্ত্রের হালটা কি এবং ভারতবর্ষের সংবিধানটা গতকালকে শেষ হয়ে গেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বিচার বিভাগ আক্রান্ত হয়েছে বা বিচার বিভাগের অপমান নিয়ে রাজনীতিবিদরা কথা বললে সেটাকে কিন্তু মানে পিঞ্চ অফ সল্টই নিতে হবে, কিচ্ছু করার নেই।